আসসালামু আলাইকুম। আজকে আমরা গতি থেকে ঢাকা বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসছে সেটা একটু দেখব। ঢাকা বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসছে এই কোশ্চেনটার সিমিলার কোশ্চেন দিনাজপুর বোর্ড 2021 সাল, কুমিল্লা বোর্ড 2017 সাল এবং যশোর বোর্ড 2021 সালে এই কোশ্চেনটা ঠিক আসছে। সিমিলার, একটু জাস্ট তথ্যটা একটু চেঞ্জ করে আসছে, বাট একই কোশ্চেন। আমরা যারা আসলে এই দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড এবং যশোর বোর্ডের এই অঙ্কগুলো ভালোভাবেই পারছে, তাদের কাছে ঢাকা বোর্ডের এই কোশ্চেনটা খুবই ইজি ছিল। তো তারপর আমরা একটু দেখছি যে উদ্দীপকটা ছিল একটি কার সুষম ত্বরণে চলছে এবং অন্য একটা কার সমবেগে চলছে। তো প্রথম কোশ্চেনটা ছিল যাত্রা শুরুর কত সময় পরে তাদের বেগ সমান হবে। অর্থাৎ এই প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা, যেমন সমবেগে চলমান বস্তুটার বেগ তো আসলে অপরিবর্তনীয় থাকবে, যাই হোক সেই বেগটা যা ছিল সেইটার সমান বেগ যতটুক সময় অর্জন করবে এই সুষম ত্বরণে চলমান বস্তুটা বা চলমান কারটা, সেই সময়টাই কিন্তু এই গ নাম্বার কোশ্চেনে বের করতে বলা হলো। যাত্রা শুরুর কত সময় পরে উভয় কারের বেগ একই হবে। বেগ একই হবে বলতে সমবেগে চলমান বস্তুটার বেগ কিন্তু পরিবর্তন হবে না, বেগ কিন্তু আর বাড়বে না। তার মানে এটা যা আছে এই বেগটা ধরে আমরা করলেই হয়ে যাবে। দ্বিতীয় কোশ্চেনটা হলো যে যেহেতু একটা কার সামনে থেকে যাত্রা শুরু করলো, এ তো প্রথমেই অনেক আগায় আছে, তারপরে এরপরে সমবেগে চলমান যে কার সেটা কিন্তু ওই সুষম ত্বরণে চলমান কারটাকে প্রথম স্টেপে অতিক্রম করবে একবার, তারপরে অতিক্রম করবে, তারপরে আবার যে সুষম ত্বরণে চলছে তার কিন্তু পর্যায়ক্রমে বেগ বৃদ্ধি পাচ্ছে। একটা টাইমে সে কিন্তু সমবেগে চলমান কারটাকেও অতিক্রম করে চলে যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে অতিক্রম দুইবার তাদের সাথে দেখা হতে পারে বা একে অপরকে অতিক্রম করতে পারে। তো আমরা এখন তাহলে এই প্রথম কোশ্চেনটা একটু সলভ করতে চেষ্টা করি। প্রথম কোশ্চেনটা কি দেয়া আছে, যদি আমরা একটু এভাবে চিন্তা করি যে এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর যে আমরা বেগ স্থাপন করি, এই লেখচিত্রের মূল বিন্দুগামী যে রেখাটা হয় এটা সমত্বরণে চলমান বস্তুর গ্রাফটাই তো এরকম হয়। আমরা এরকম আসলে করে ইউজটা কি, তার মানে প্রথম কার্ডটা এভাবে চলছে, আদিবেগ ইউ নিয়ে চলছে এবং দ্বিতীয় কার্ডটা সমবেগে চলছে। সমবেগ বলতে কত বেগ নিয়ে চলছে? 63 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে চলছে। তো যখন এই প্রথম কার্ডটা যতক্ষণে এই দ্বিতীয় কারের সাথে দেখা হবে ততক্ষণে কিন্তু তাদের বেগ সমান হয়ে যাবে। তার মানে যাত্রা শুরুর ঠিক তার এতটুক সময় বলতে এক্স অক্ষ বরাবর যতটুক আছে, অর্থাৎ এতটুক সময় বরাবরই তারা তাদের দুজনের বেগ সমান হবে, অর্থাৎ এতটুক সময় পরে তাদের বা দুইটা গাড়ির বেগ সমান হবে। এখন আমরা ভিন্ন ভিন্ন ভাবে দুইটা কারের ক্ষেত্রেই তথ্যটা যদি লিখি, যে প্রথম কারের ক্ষেত্রে যে তথ্য দেয়া আছে, যা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তার মানে ইউ এর মান হবে 0 মিটার পার সেকেন্ড এবং প্রথম কারের বেগ দেয়া মানে ত্বরণ দেয়া আছে, ত্বরণ এ কত 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবারে দ্বিতীয় কারের তথ্য দেয়া আছে, কত দেয়া আছে 63 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে দ্বিতীয় কারের ক্ষেত্রে, তার মানে ভি ইকুয়াল টু আমরা বলতে পারি 63 কিলোমিটার, কিলোমিটারে মিটার নিলে আমরা 1000 দিয়ে কিন্তু গুণ করি এবং পার আওয়ার মানে সেকেন্ড মানে 3600, 1 ঘন্টা ঘন্টা দ্বারা ভাগ করবো, তার মানে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড দ্বারা আমরা ভাগ করলাম। এখন এই টোটাল রেজাল্টটাকে যদি আমরা ক্যালকুলেটরে ইউজ করি তাহলে আমরা সহজেই সমাধান করে ফেলতে পারবো। 63 × 1000 ভাগ হলো 3600, এখান থেকে রেজাল্ট আসছে 17.5, অর্থাৎ 17.5 মিটার পার সেকেন্ড বেগে সুষম ত্বরণে চলমান কারটা চলছে। এটা ছিল প্রথম কারের গতিপথ, এটা ছিল দ্বিতীয় কারের গতিপথ। এটা
70.5 মিটার পার সেকেন্ড বেগে চলছে, আর এটা ইউ ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড বেগে চলছে, বাট এটার ত্বরণ আছে এ ইকুয়াল 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলছে। যেই গাড়ি বা যেই বস্তু সুষম ত্বরণে চলতে থাকে সে পর্যায়ক্রমে তার বেগের মান বৃদ্ধি পেতে থাকে। তাহলে আমরা সূত্রটা লিখতে পারি যে ভি ইকুয়াল হবে ইউ প্লাস এটি। আমরা এখন এখানে যদি একটু খেয়াল করি যে দ্বিতীয় গাড়ির বেগের সমান যদি প্রথম গাড়িটির এই যেমন এখানে আমরা মূলত ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এই সমীকরণটা তো জানি। এখন এইটা হবে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে বেগ, আর এই টোটাল এই রাইট সাইডের টোটাল অপশনটাই হলো প্রথম গাড়ির ক্ষেত্রে, প্রথম গাড়ি বা প্রথম কারের ক্ষেত্রে ভি এর মান। এখন এখান থেকে যদি আমরা একটু সাইড ট্রান্সফার করে নিই, ভি মাইনাস ইউ ইকুয়াল হলো এটি, তার মানে টি ইজ ইকুয়াল টু হবে, আমরা ত্বরণ থেকেই তো এটা জানি সমীকরণটা, টি ইকুয়াল হবে ভি মাইনাস ইউ ভাগ হলো এ। এখন ভি এর মান 17.5 মাইনাস 0 বাই এর মান 2.5। এখন এখান থেকে আমরা যদি রেজাল্টটা করে দিই, যেমন আমরা যদি দশমিক অ্যাভয়েড করি, 25 দিয়ে যদি 175 কাটি তাহলে 7 25 175 7, অর্থাৎ এটারও ডান দিক থেকে এক ঘর পর দশমিক, নিচেরটাকেও ডান দিক থেকে এক ঘর পর দশমিক, তার মানে দশমিক আমরা অ্যাভয়েড করতে পারি। 175কে যদি আমরা 25 দ্বারা ভাগ করি তাহলে হবে 7 সেকেন্ড, অর্থাৎ 17 সেকেন্ড। এখানে টি ইজ ইকুয়াল টু হলো 17 সেকেন্ড। 17 সেকেন্ড পরে প্রথম কারের বেগও কিন্তু 17.5 মিটার হবে। তার মানে যাত্রা শুরুর ঠিক 7 সেকেন্ড পর, 7 সেকেন্ড পর উভয়ের বেগে কিন্তু 17.5 মিটার পার সেকেন্ড হবে আর কি। এবারে দ্বিতীয় কোশ্চেনটা, কার দুটি চলার পথে একাধিকবার দেখা হবে কিনা। এখন এটাকে যদি আমরা এমন ভাবে মনে করি যে দুইটা গাড়ি সরল রেখা বরাবর চলছে, আসলে গাড়ি তো আসলে রাস্তা দিয়ে চলে, রাস্তা তো আসলে এরকম এবড়ো থেবড়ো বা নিচু উপর নিচু এরকম করা নেই, জাস্ট আমরা বোঝার জন্য করছিলাম। এখন এখানে যদি একটু খেয়াল করি যে প্রথম কারটি সুষম ত্বরণে চলে এবং প্রথম কারের ঠিক 50 মিটার পেছনে, তার মানে এখানে হবে 50 মিটার, 50 মিটার পেছনে দ্বিতীয় কার, এখানে দ্বিতীয় কারের অবস্থান, দ্বিতীয় কার, আর প্রথম কার এখানে, প্রথম কারটা দ্বিতীয় কারের ঠিক 50 মিটার সামনে দেয়া আছে। এখন দ্বিতীয় কারের ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু 17.5 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে এবং প্রথম কারটা ইউ ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড বেগ এবং এ ইকুয়াল 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলছে। এখন ব্যাপারটা হলো প্রথম ক্ষেত্রে এই যে প্রথম কার সুষম ত্বরণে চলছে ও কিন্তু তার পর্যায়ক্রমে বেগটা বৃদ্ধি পাচ্ছে। তো প্রথম ক্ষেত্রে দ্বিতীয় কারটা কিন্তু প্রথম কারকে খুব সহজেই 7 সেকেন্ড পরেই অতিক্রম করে ফেলবে, অর্থাৎ প্রথম একবার কিন্তু অতিক্রম করে ফেলবে, মানে আইডিয়া আর কি। আমরা এটা ইভেন এমনও হতে পারে যে 7 সেকেন্ডেই সে ইনস্ট্যান্টলি অতিক্রম করতে পারবে না, আর একটু পরেও অতিক্রম করতে পারে, আমি জানি না, আমরা করব আর কি। তার মানে দ্বিতীয় কার কিন্তু প্রথম কারকে অনেক তাড়াতাড়ি অতিক্রম করে ফেলবে। কেন বলবে? দ্বিতীয় কারের কিন্তু বেগটা বেশি 17.5, এই জন্য সে অনেক ফাস্ট যাচ্ছে। কিন্তু প্রথম কারের ক্ষেত্রে যেটা হলো, সে তো বেগ 0 থেকে পর্যায়ক্রমে বেগটা বৃদ্ধি পাচ্ছে, তার মানে সে প্রথম ক্ষেত্রে তো ওকে অতিক্রম করতে পারবে না, কিন্তু একটা টাইমে ওর বেগটা অনেক বেশি বাড়বে। এই জন্য দ্বিতীয়বারে যদি অতিক্রম করে বা তাদের সাথে দেখা হয় তাহলে সেটা প্রথম কারটাই ওই দ্বিতীয় কারকে অতিক্রম করে চলে যাবে। আমরা একটু তাহলে এটা একটু সমাধানের দিকে যাচ্ছি। যেমন আমরা ঘ নাম্বার কোশ্চেনটা সমাধান করতে যাচ্ছি। প্রথম কারের ক্ষেত্রে প্রথম কার স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে এবং অতিক্রান্ত দূরত্ব যদি আমরা বের করতে চাই যে প্রথম কার আসলে কত দূরত্ব অতিক্রম বা কতটুক গেল,
আমরা ধরে নেই যে টি সময় পরে তাদের দেখা হবে আসলে। তার মানে টি সময় অতিক্রান্ত দূরত্ব প্রথম কারের ক্ষেত্রে S1 ইকুয়াল ভি, S1 ইকুয়াল হবে ইউটি প্লাস হাফ অফ এ টি স্কয়ার। মুক্তভাবে এখন যেহেতু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলো প্রথম কার, তার মানে এখানে 0 ইন্টু টি, অর্থাৎ এটা হবে 0 প্লাস হাফ ইন্টু ত্বরণের মান 2.5 টি স্কয়ার। যদি এটা দিয়ে আমরা এটা কাটি তাহলে 1.25 টি স্কয়ার এটা হবে, অর্থাৎ S1 এর মানটা হবে 1.25 টি স্কয়ার। এবারে দ্বিতীয় কারের ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি, দ্বিতীয় কার S2, দ্বিতীয় কারটা কিন্তু সমবেগে চলছে। সমবেগে চলমান বস্তুর আমরা গ্রাফ জানি, মানে আমরা সমবেগে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্বের সূত্রটা আমরা জানি, s ইজ ইকুয়াল টু ভিটি। এখানে বেগ কত? বেগ হলো 17.5 ইন্টু হলো টি। আমরা ধরে নিলাম টি সময় পরেই তারা মিলিত হবে। টি এর যদি একাধিক মান আসে তাহলে, একের অধিক যদি মান আসে তাহলে আমরা বুঝতে পারবো যে তারা একাধিকবার একে অন্যকে ক্রস করে যাবে বা অতিক্রম করবে। এখন এই সমাধানের ক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে তাদের দুইটা গাড়ির মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে 50। যদি আমরা এই 50কে এমন যদি করি যে প্রথম কার, দ্বিতীয় কার কিন্তু বেস্ট ফাস্ট যাচ্ছে, 17.5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে। যদি আমরা দ্বিতীয় কারের অতিক্রান্ত দূরত্ব থেকে প্রথম কারের অতিক্রান্ত দূরত্ব বাদ দেই তাহলে কিন্তু ধরে নিতে পারি যে দুইটা কার এক জায়গায় আছে। তাহলে আমরা কিন্তু এরকম করে একটু করে নিতে পারি যে শর্ত মতে S2 মাইনাস S1 ইকুয়াল 50। অর্থাৎ যদি এখানে জিনিসটা এরকম যে রহিমের রহিমের চেয়ে করিমের 2 টাকা বেশি আছে, যদি আমরা প্রথমেই 2 টাকা বাদ দিয়ে দেই তাহলে কিন্তু উভয়ের টাকার পরিমাণ সমান হয়। তাহলে এখানে আমরা এটা এভাবে করলাম, যেহেতু এই তাদের মধ্যবর্তী দূরত্বটা 50 মিটার, এটা যদি আমরা এমন মনে করি যে দ্বিতীয় কারটা 50 মিটার সামনে, মানে প্রথম কারটা 50 মিটার সামনে আছে, 50 বাদ দিয়ে দিলে তাহলে কিন্তু 2 টাকার এক জায়গায় আছে, আমরা এটা চিন্তা করতে পারি। কিন্তু এই যে বারটা দিব সেটা আমরা কোনটা থেকে দিব? অলওয়েজ সমবেগে চলমান বস্তুটা থেকে বাদ দিব। কেননা সমবেগে চলমান বস্তুটার বেগ প্রথমে অনেকটা বেশি থাকে, এই জন্য আমরা বৃহত্তম মান থেকে ক্ষুদ্রতম মানটা বাদ দিব। তো S2 এর মান হলো 17.5 টি মাইনাস S1 এর মান হলো 1.25 টি স্কয়ার। এখন সবগুলো যদি আমরা একদিকে নিয়ে আসি তাহলে সমাধান করা সহজ হবে। -50 ইকুয়াল 0, মাইনাস সাইন দিয়ে যদি আমরা গুণ করে দেই তাহলে -1.25 টি স্কয়ার মাইনাস 17.5 টি প্লাস 50 ইকুয়াল হলো 0। এখন এই সমাধানটা আমরা উৎপাদকের ক্ষেত্রে, বা আমরা যদি কোনোভাবে উৎপাদক না করতে পারি, কোনোভাবে যদি সমাধান না করতে পারি তাহলে দ্বিঘাত সমীকরণের মাধ্যমে করতে হবে। তো দ্বিঘাত সমীকরণের মাধ্যমে সমাধান করার জন্য এটাকে আমরা লিখতে পারি 1.25 টি স্কয়ার মাইনাস 17.5 টি প্লাস হলো 50। দ্বিঘাত সমীকরণটা আমরা একটু, আমরা জানি যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। এটার দুইটা বীজ থাকে, দুইটা সমাধান থাকে। এই সমাধান নির্ণয় করার জন্য সূত্রটা ছিল মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কয়ার মাইনাস 4ca বাই হলো 2a। এখানে জাস্ট এই সূত্রের সাথে কম্পেয়ার করে আমরা এখানে যদি মানগুলো নেই, বর্গ রাশির সাথে যে সহগটা থাকে সেটা হলো সাধারণত a এর মান। তার মানে এই সমীকরণ থেকে a এর মানটা আমরা পাবো 1.25, এবং নন বর্গ রাশির সাথে যে মানটা আমরা পাবো সেটা হলো b এর মান। তার মানে b এর মান হবে
এই সূত্রে কিন্তু এখানে প্লাস, তার মানে এখানে যেহেতু মাইনাস, আমরা এই সহগের সাথে এই চিহ্নটা নিয়ে নিব। তাহলে বি এর মান হলো -17.5 এবং সি হলো ধ্রুবপদের মান। ধ্রুবপদের মান হলো সি, তার মানে সি ইকুয়াল হবে 50। তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা পাবো মাইনাস বি বলতে এখানে রেজাল্ট হলো, সূত্রে কিন্তু মাইনাস আছে আর এখানে একটা -17.5 প্লাস মাইনাস, অর্থাৎ দ্বিঘাত মানে দুইটা ঘাত মানে দুইটা বীজ মানে দুইটা সমাধান। এখানে এক্স এর ভ্যালু আসবে দুইটা, এখানে এক্স না বলে আমরা তো টি বলবো, টি এর ভ্যালু আসবে দুইটা টাইম। তো এখন বর্গমূল চিহ্ন দিয়ে বি স্কয়ার এর মান কত? বি স্কয়ার মানে -17.5 হোল স্কয়ার -4ca, 4 ইন্টু সি মানে 50 ইন্টু এ কত 1.25 বাই হলো 2a, 2 ইন্টু এর মান 2 ইন্টু 1.25। যদি আমরা এটাকে সমাধান করি তাহলে যে রেজাল্ট আসবে, এখানে এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, তার মানে 17.5 প্লাস মাইনাস 17.5, এখানে আমরা প্লাস মাইনাস দিব। আর উপরের এই টোটাল রেজাল্টটা যদি আমরা একটু হিসাব করে দেই যে 17.5 হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু 50 ইন্টু হলো 1.25, তার মানে এখান থেকে আমরা রেজাল্ট পাই এখান থেকে আমরা সমাধান করে যেমন মানটা আসে 17.5 হোল স্কয়ার, এই মানটা আসে 306.25 মাইনাস হলো 4 ইন্টু 50 ইন্টু 1.25, 250। এটাকে আমরা 2 ইন্টু 1.25 মানে 2.5 উপর থেকে আমরা একটু হিসাব করলে পেয়ে যাব রেজাল্টটা 17.5 প্লাস মাইনাস জাস্ট 306.25 মাইনাস হলো 250, অর্থাৎ এখানে আসে 56.25 বাই হলো 2.5। তো এখান থেকে আমরা দুইটা ভ্যালু পাবো, টি এর দুইটা ভ্যালু পাবো। এটাকে যদি বর্গমূল করে দেই 56.25, তার মানে 7.5, 17.5 প্লাস মাইনাস 7.5 আর নিচে হলো 2.5। এখন এখানে আমরা কিন্তু টি এর দুইটা ভ্যালু পাবো। কেন পাবো? অর্থাৎ একটা প্লাস, একটা ধনাত্মক এবং একটা হলো ঋণাত্মক। তাহলে টি এর দুইটা যেহেতু ভ্যালু পাবো, t1 ইকুয়াল আমরা লিখতে পারি 17.5 প্লাস হলো 7.5 বাই হলো 2.5, এই একটা ভ্যালু। তার মানে এখান থেকে 17.5 প্লাস হলো 7.5 এবং এটাকে আমরা ভাগ করব 2.5 দ্বারা ভাগ করব, তাহলে একটা ভ্যালু পেলাম
10 সেকেন্ড, 10 সেকেন্ড। এবং T2 এর মান যদি আমরা বের করি, জাস্ট আমরা এখানে 17.5, অন্য মানটা হলো -7.5 বাই হলো 2.5। তার মানে এখানে আমরা কি করতে পারি, এটারে যদি আমরা ভাগ করি, তার মানে 10 আসতেছে, 10 কে আমরা 2.5 দ্বারা ভাগ করব। 10 কে যদি আমরা 2.5 দ্বারা ভাগ করি, 10 বাই হলো 2.5, 2.5, তার মানে এটা রেজাল্ট আসতেছে 4 সেকেন্ড, 4 সেকেন্ড। দুইটা রেজাল্ট আসছে, অর্থাৎ একটা আসলো 4 সেকেন্ড এবং অন্যটা হলো 10 সেকেন্ড। তো প্রথমে যেটা বোঝা যাচ্ছে যে 4 সেকেন্ড, প্রথম 4 সেকেন্ডে, প্রথম 4 সেকেন্ডে দ্বিতীয় গাড়িটা প্রথম গাড়িকে অতিক্রম করে যাবে। প্রথম 4 সেকেন্ডেই দ্বিতীয় গাড়িটা প্রথম গাড়িকে অতিক্রম করে যাবে। কেন অতিক্রম করে যাবে? অর্থাৎ দ্বিতীয় গাড়িটার কিন্তু বেগ অনেক বেশি, 17.5 মিটার পার সেকেন্ড। এবং এরপরে ঠিক 10 সেকেন্ড পরে, 10 সেকেন্ড পরে প্রথম কারের বেগ পর্যায়ক্রমে বাড়তে বাড়তে এটা প্রথম কারের বেগটা এরকম পর্যায়ক্রমে এরকম বেড়ে যাবে, বাড়তে বাড়তে অনেক, প্রথম কারের বেগটা, অর্থাৎ প্রথম কারটা যাবে একদিকে হিসাব করলে, আর এটা যাবে অন্যদিকে, অনেকটা এরকম। জাস্ট এটা তো হয় না আর কি, সরল পথে চলমান বস্তু যদি একই রাস্তা দিয়ে চলে, কিন্তু জাস্ট বোঝার জন্য যে এই প্রথম কারটা কিন্তু অনেক বেগ বেড়ে যাবে, অর্থাৎ প্রথম কারের বেগটা অনেক বেশি হবে। এই যে 10 সেকেন্ড পর দ্বিতীয় কারটাকে প্রথম কারে অতিক্রম করবে, এরপরে আর দ্বিতীয় কার প্রথম কারকে কখনোই ধরতে পারবে না। তাহলে বোঝা যাচ্ছে যে তারা একে অপরকে দুইবার অতিক্রম করবে। একাধিকবার বলতে দুইবার। প্রথম 4 সেকেন্ডে দ্বিতীয় কার প্রথম কারকে অতিক্রম করবে এবং পরবর্তী 10 সেকেন্ডে প্রথম কার আবার দ্বিতীয় কারকে অতিক্রম করবে। ধন্যবাদ সকলকে। গতি থেকে কুমিল্লা বোর্ড 2025 সালের কোশ্চেনটা আমরা সমাধান করছি। কোশ্চেনটা ছিল বেগ বনাম সময় লেখচিত্রের একটা তথ্য চার্ট। একটি গাড়ির সময়ের সাথে প্রাপ্ত বেগের সারণী দেয়া আছে। যেমন আমরা যদি দেখি যে সময় এবং বেগ, নির্দিষ্ট সময় ব্যবধানে বেগ দেয়া আছে, প্রতি 5 সেকেন্ড অন্তর অন্তর বেগ কাউন্ট করা হলো, সেটা তথ্য চার্টে দেয়া আছে। প্রথম কোশ্চেনটা ছিল গাড়িটির 40 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ প্রথম 40 সেকেন্ডে, টোটালি 40 সেকেন্ডেরই কিন্তু এখানে বেগ দেয়া আছে। এই টোটাল 40 সেকেন্ডে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে আমরা সেটা বের করব। একটু দেখি যে কত দূরত্ব অতিক্রম করে। প্রথম 20 সেকেন্ড গাড়িটি সুষম ত্বরণে চলে এবং পরবর্তী 10 সেকেন্ড গাড়িটি সমবেগে চলে এবং শেষ 10 সেকেন্ড গাড়িটি সুষম মন্দনে চলে। তো আমাদের অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য প্রত্যেকটা স্টেপ অর্থাৎ 3টা স্টেপে করতে হবে। সমত্বরণের ক্ষেত্রে একটা করতে হবে, সমবেগের ক্ষেত্রে একটা করতে হবে এবং সুষম মন্দনের ক্ষেত্রে একটা করতে হবে। আমরা করছি। তো প্রথম ক্ষেত্রে যে বলা যায় যে প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 20 সেকেন্ডে দূরত্ব বলতে পারি আমরা, বা অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা যদি S1 বলি, S1 ইজ ইকুয়াল টু, আমরা এখানে ত্বরণ বের করেও করতে পারি। ত্বরণ বের করে যদি আমরা করি তাহলে আমরা গতির তৃতীয় সমীকরণ দিয়ে করতে পারবো, আর যদি ত্বরণ বের না করি তাহলে আমরা গতির দ্বিতীয় সমীকরণ দিয়ে করতে পারবো। যদি আমরা ত্বরণ বের করি তাহলে একটা স্টেপ বাড়বে, অর্থাৎ একটু বড় হবে, তার চেয়ে আমরা ত্বরণ বের করা ছাড়াই করি। তাহলে S ইকুয়াল সূত্র হবে V প্লাস ইউ ভাগ 2 ইন্টু হলো টি, মানে টি মানে T1 বলবো আমরা। জাস্ট এখানে 20 সেকেন্ড পরে বেগ কত হয়, প্রথমে আদি বেগ ইউ এর মান হলো 0 মিটার পার সেকেন্ড এবং শেষ বেগ ভি হলো 8 মিটার পার সেকেন্ড টাইম টি হলো 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যা হবে সেটা আমরা একটু বের করে নেই। ভি এর মান 8 প্লাস 0 ভাগ 2 ইন্টু টি এর মান হলো 20। এটাকে যদি আমরা কেটে দেই তার মানে 10 হবে। 8 কে 10 দ্বারা গুণ করলে 8 দশম 80,
80 মিটার, অর্থাৎ প্রথম 20 সেকেন্ডে গাড়িটি 80 মিটার দূরত্ব অতিক্রম করে। এরপরে পরবর্তী 20 থেকে 30 সেকেন্ডে, পরবর্তী 10 সেকেন্ডে গাড়িটি সুষম বেগে বা সমবেগে চলে। তো পরবর্তী 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, পরবর্তী 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 10 সেকেন্ড এ দূরত্ব, আমরা শুধু দূরত্বই বলতে পারি, দূরত্ব s2 ইকুয়াল vt2 বলবো আমরা। v এর মান তো কমন, ওই যেটা আমরা পেলাম এটাই 8 মিটার পার সেকেন্ড, এবং t এর মান মানে t2 বলবো। t2 এর মান কত? 30 থেকে 20 বাদ দেবো, 30 থেকে আমরা যদি 20 বাদ দিই তাহলে 10 সেকেন্ড, তাহলে v এর মান 8, t এর মান হলো 10, অর্থাৎ 80 মিটার, অর্থাৎ সমবেগেও ঠিক সমান পরিমাণ দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ 80 মিটার দূরত্ব অতিক্রম করে। এরপরে শেষ 10 সেকেন্ড 30 থেকে 40 সেকেন্ড সময় পর্যন্ত গাড়িটির বেগ সময়ের সাথে সাথে হ্রাস পায়, অর্থাৎ মন্দনে চলে। এখানেও আমরা চাইলে মন্দন বের করে নিতে পারি, অথবা গতির দ্বিতীয় সমীকরণ দিয়ে সহজেই করতে পারি। আমরা বলতে পারি শেষ 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, শেষ 10 সেকেন্ড এ দূরত্ব বা অতিক্রান্ত দূরত্বের কথাটা বলতে পারি s3 ইকুয়াল v প্লাস u ভাগ 2 ইন্টু এটাকে আমরা t3 বলবো। এইখানে পরবর্তী 30 সেকেন্ডের সময় যখন যাত্রা শুরু করে, তখন আদিবেগের মান u এর মান হলো 8 মিটার পার সেকেন্ড, এবং টাইম t3 ইকুয়াল হলো 40 মাইনাস 30 মানে 10 সেকেন্ড, এবং u এর মান v এর মান জাস্ট v এর মান হলো 4 মিটার পার সেকেন্ড, শেষ 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বের করব। v এর মান হলো 4, u এর মান হলো 8 ভাগ 2 ইনটু t এর মান হলো 10 সেকেন্ড। এখান থেকে আমরা এটা কেটে দিলে 5 হবে। 8 8 4 কত? 12, 12 এর 5 দিয়ে যদি আমরা গুণ করি, 5 12 60 মিটার, অর্থাৎ শেষ 10 সেকেন্ডে সুষম মন্দনে বা সমমন্দনে যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ 60 মিটার দূরত্ব অতিক্রম করে। এবারে তাহলে আমরা 40 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব বের করব। 40 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব হবে এই তিনটার যোগফল, s1 প্লাস s2 প্লাস হলো s3। s1 ছিল 80 মিটার, s2 ছিল 80 মিটার, এবং s3 60 মিটার। সবগুলো যদি আমরা যোগ করে দেই তাহলে 8 8 অর্থাৎ 80 80 160, 160 আর 60, অর্থাৎ 220 মিটার দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ প্রথম 40 সেকেন্ডে, অর্থাৎ 40 সেকেন্ডে গাড়িটি, এখানে টোটাল 40 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব দেয়া আছে, টোটাল 40 সেকেন্ডের তথ্য চার্ট দেয়া আছে। টোটাল 40 সেকেন্ডে গাড়িটি 220 মিটার দূরত্ব অতিক্রম করে। এরপরে বলা আছে গাড়িটির বেগ সময় লেখচিত্রে একে এর বিভিন্ন অংশের ব্যাখ্যা দিতে বলা আছে বা প্রকৃতি বিশ্লেষণ করতে বলা আছে। আমরা একটু দেখি যে এর বিভিন্ন অংশে কিভাবে চলে গাড়িটার জন্য যদি লেখচিত্রের মতন করে আঁকি, অর্থাৎ গ্রাফ পেপারে বলতে পারি, এটা আমরা ঘ নাম্বার কোশ্চেন সমাধান করছি, গ্রাফ পেপারে বা খাতায় করতে পারি। ও এক্স কে আমরা এক্স অক্ষ বলবো, এক্স অক্ষ, এবং ওয়াই কে ওয়াই অক্ষ ধরে মূল বিন্দু চিহ্নিত করে এই বিন্দুগুলো আমরা বসাবো। সময়ের মানগুলো থাকবে এক্স অক্ষ বরাবর এবং বেগের মানগুলো থাকবে ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমরা এটা একটা কাজ করতে পারি, সময়ের মানটাকে এক্স এর সাথে তুলনা করতে পারি এবং বেগের মানটাকে ওয়াই এর মানের সাথে তুলনা করতে পারি। তার মানে চিহ্নিত করে আমরা এই 0,0 মানে কি, অর্থাৎ সময় 0 যখন বেগও 0,
এবার সময় যখন 5 সেকেন্ড তখন বেগ হলো 2 মিটার পার সেকেন্ড। সময় যখন 10 সেকেন্ড বেগ হলো 4 মিটার পার সেকেন্ড। সময় যখন 15 সেকেন্ড বেগ হলো 6 মিটার পার সেকেন্ড। এবারে সময় যখন 20 সেকেন্ড বেগ তখন 8 মিটার পার সেকেন্ড। এবারে সময় যখন 25 সেকেন্ড বেগ তখন ঠিক 8 মিটার পার সেকেন্ড। বেগ কিন্তু আর বাড়ছে না। এবারে সময় যখন 30 সেকেন্ড বেগ তখন 8 সেকেন্ড। সময় যখন 35 সেকেন্ড বেগ তখন 6 সেকেন্ড। এবারে সময় যখন 40 সেকেন্ড বেগ তখন হলো 4 সেকেন্ড। এই বিন্দুগুলো আমরা বসাবো। বিন্দুগুলো স্থাপন করলে স্থাপন করি, অর্থাৎ এটা যদি টোটালি আমরা যদি গ্রাফ পেপারে স্থাপন করি তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের কয় ঘর সমান কয় একক আমরা ধরবো সেটাও আমরা বলতে পারি। আমরা যেহেতু এটা গ্রাফ পেপারে করছি না, খাতায় করব, এই জন্য এক্স অক্ষের কত ঘর সমান কত একক ইউজ করবে সেটা না বললেও হবে। আমরা এখন একটা গ্রাফ পেপারের মতন করে দেখি এটা গ্রাফে মান স্থাপন করলে কেমন হবে। যে আমরা যদি এই জায়গাটা গ্রাফটা স্থাপন করি, উপরে গ্রাফটা বসানোর চেষ্টা করব, এই জিনিসটা কেমন হয়। এটা হলো ওয়াই অক্ষ এবং এটা হলো এক্স অক্ষ। আমরা ওয়াই অক্ষ বরাবর স্থাপন করব বেগ, ওয়াই অক্ষ বরাবর বেগ স্থাপন করব এবং এক্স অক্ষ বরাবর আমরা সময় স্থাপন করব। সময় এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদ বিন্দু মানে ও, অর্থাৎ মূল বিন্দুর স্থানাঙ্ক 0 চিহ্নিত করলাম। এবারে আমরা এই সময়টা এক্স অক্ষ বরাবর সময়টা কাউন্ট করব। 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড, 30 সেকেন্ড, 35 সেকেন্ড এবং শেষে 40 সেকেন্ড। এবারে বেগ হলো 2 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড। সময় বৃদ্ধির সাথে সাথে কিন্তু বেগটা সমানুপাতিক হারে বাড়ে। যখন সময় 5 সেকেন্ড তখন বেগ কিন্তু 2 মিটার পার সেকেন্ড। যখন সময় 10 তখন বেগ হলো 4 মিটার পার সেকেন্ড। 15 তখন বেগ হলো 16 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এটা যদি আমরা যুক্ত করে দিই, এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা পাই। মূল বিন্দুগামী সরলরেখা। অর্থাৎ যখন সময় 25 তখন বেগ হলো 8, অর্থাৎ 8 মিটার পার সেকেন্ড আমরা পেলাম। এটাকে আমরা চাইলে এরকম একটু যোগ করেও দিতে পারি, এরকম একটু যোগ করে দিতে পারি। এরপরে পরবর্তী 30 সেকেন্ড পর্যন্ত বেগটা অপরিবর্তনীয় থাকে, অর্থাৎ সমবেগে চলে। তারপরে সময়ের সাথে সাথে বেগটা পর্যায়ক্রমে কমতে থাকে, বেগ পর্যায়ক্রমে কমে এবং 40 সেকেন্ডে গাড়িটির বেগ দাঁড়ায় 4 মিটার পার সেকেন্ড। 4 মিটার পার সেকেন্ড। এখন এটাকে আমরা যদি চিহ্নিত করে একটু নামকরণ করি, এখানে এ বিন্দু দেই, এখানে বি বিন্দু এবং এখানে যদি আমরা সি বিন্দু দেই। এখন আমরা ও এ অংশের ক্ষেত্রে অংশের ত্বরণ বের করব। এই অংশের ত্বরণ আসলে এখানে বলা আছে বেগ বনাম সময়ের লেখচিত্র, অর্থাৎ বেগকে সময় দিয়ে যদি ভাগ করি আমরা কিন্তু ত্বরণ পাই। তাহলে এটা ও এ অংশের ত্বরণ বের করব। ও এ অংশের ত্বরণ মানে a1 হবে কত? a1 হবে, অর্থাৎ শেষ বেগ বিয়োগ হলো আদি বেগ ভাগ হলো সময়, এটাকে t1 আমরা বলতে পারি। শেষ বেগ কত? এখানে v এর মান হলো 8 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড। u এর মান হলো 0 টাইম t1 হলো এখানে প্রথম 20 সেকেন্ড। তাহলে v মানে 8 মাইনাস 0 বাই হলো 20। এখন আমরা যদি 8 কে 20 দ্বারা ভাগ করি, এখানে 4 দ্বিগুণে 8, 4 5 20, অর্থাৎ 5 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এটা 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ বাসটি প্রথম 20 সেকেন্ড 0.4 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে যাত্রা শুরু করে ও বিন্দু থেকে এ বিন্দুতে পৌঁছায়, এ কথাটা আমরা বলতে পারি। এবারে এবি
বা এবি অংশে ত্বরণ A2 হবে শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ হলো সময়। এখানে আদি বেগ ইউ ইকুয়াল হলো 8 মিটার পার সেকেন্ড, শেষ বেগ ভি এটাও 8 মিটার পার সেকেন্ড। তাহলে জাস্ট 8 থেকে যদি আমরা 8 বাদ দিয়ে দিই আর ভাগ করি যদি সময় দ্বারা, সময় হলো T2 হবে 30 সেকেন্ড বিয়োগ হলো 20 সেকেন্ড মানে 10 সেকেন্ড। 10 দিয়ে যদি ভাগ করি তার মানে এটা তো জিরো। অর্থাৎ যেহেতু এখানে ত্বরণ জিরো, তাহলে বলা যাচ্ছে যে বস্তুটি সমবেগে চলছে। এবি পথে বস্তুটি সমবেগে চলে। এবারে বিসি অংশের ক্ষেত্রে বিসি অংশের ত্বরণ A3 ইকুয়াল আমরা বের করব শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ হলো সময়। এখানে শেষ বেগ হলো 4 মিটার পার সেকেন্ড, ভি এর মান হলো 4 মিটার পার সেকেন্ড, ইউ এর মান হলো 8 মিটার পার সেকেন্ড এবং টাইম T3 বলছি। 40 থেকে 30 বাদ দেব, 40 থেকে আমরা 30 বাদ দিলে পাবো 10 সেকেন্ড। তার মানে এখানে আমরা সব মান ব্যবহার করলে এখানে 4 মাইনাস 8 বাই হলো 10, মাইনাস 4 বাই 10 মানে মাইনাস 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এই গ্রাফ নিয়ে যদি আমরা একটু কথা বলি, যে দেখা যায় এবি অংশে বাসটি 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে 20 সেকেন্ড চলে এবং এবি পথে বাসটি পরবর্তী 10 সেকেন্ড 8 মিটার পার সেকেন্ড সমবেগে চলে, অর্থাৎ এখানে কোনো ত্বরণ নেই। এবং বিসি পথে বাসটি সময়ের সাথে সাথে বেগ হ্রাস পায়, অর্থাৎ মাইনাস 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার ঋণাত্মক ত্বরণে চলে সি বিন্দুতে স্থির হয়ে যায়। আমরা সি বিন্দু না করে একেবারে এক্স জাস্ট এই 40 সেকেন্ড এক্স অক্ষের সাথে মিলিয়ে দিতে পারি, অর্থাৎ যেহেতু এটা থেমে যাবে এই জন্য এটা এক্স অক্ষের সাথে মিলে যাবে। তো এইরকম লেখচিত্রের রিলেটেড এই অধ্যায়ের বেশ কিছু অঙ্ক আছে, একই প্যাটার্নের অঙ্ক। আমরা এগুলো করলে একটা ভালো করে বুঝলে যে কোনো অঙ্কই এখান থেকে দিতে পারবো। গতি থেকে বরিশাল বোর্ড 2025 সালের যে কোশ্চেনটা আসছে আমরা একটু সেটা দেখি। অর্থাৎ বরিশাল বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসছে এই সেম কোশ্চেন 96 এডিশনে উদাহরণে অঙ্ক আছে 3.6, তথ্যটা একটু ভিন্নভাবে দেয়া আছে। এই কোশ্চেনটা সেম, এই 96 এডিশনের এই কোশ্চেনটা আরো এক বোর্ডে আসছে। তো আমরা বরিশাল বোর্ড 2025 সালের এই কোশ্চেনটা একটু দেখব। পি ও কিউ দুটি নৌকা যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগ এবং 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ও 6 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে একটি প্রতিযোগিতায় যাত্রা শুরু করে এবং একই সময়ে নদীর অপর তীরে পৌঁছায়। এটা ছিল আমাদের তথ্য। প্রথম কোশ্চেন, যাত্রা শুরু করার ঠিক 4 সেকেন্ড পরে নৌকা দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলা আছে। তো প্রথমে আমরা যাত্রা শুরুর প্রথম 4 সেকেন্ডে প্রথম নৌকা কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা বের করব এবং দ্বিতীয় নৌকা কত দূরত্ব অতিক্রম করে আমরা সেটা বের করব। আমরা একটু দেখি যে কি তথ্য দেয়া আছে। নৌকার ক্ষেত্রে আদি বেগ ইউ, এটাকে আমরা u1 বলছি, u1 ইকুয়াল হলো 8 মিটার পার সেকেন্ড এবং ত্বরণ দেয়া আছে, ত্বরণ a1 সমান দেয়া আছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং টাইম বলা আছে টাইম 4 সেকেন্ড, অর্থাৎ টাইম টিটা ফিক্সড হবে দুইটার ক্ষেত্রে 4 সেকেন্ড। তাহলে এই প্রথম নৌকার ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব যদি আমরা s1 ধরে নেই, s1 ইকুয়াল হবে u1t প্লাস হাফ অফ a1t স্কয়ার। u1 এর মান হলো 8 ইনটু t এর মান 4 প্লাস হাফ ইনটু a1 এর মান হলো 4 প্লাস হলো t এর মান হলো 4 এর বর্গ। তাহলে এটা 4 এটা 32, এটা কেটে দিলে 2 ইনটু 16 মানে 32 যোগ 32 মানে 64 মিটার। অর্থাৎ প্রথম নৌকাটা 4 সেকেন্ডে 64 মিটার দূরত্ব অতিক্রম করবে এবং
দ্বিতীয় নৌকা অর্থাৎ কিউ নৌকার ক্ষেত্রে যদি আমরা বের করি, কিউ নৌকার ক্ষেত্রে দেয়া আছে আদিবেগ, এটাকে আমরা ইউ2 বলবো। আদিবেগ ইউ2 বলতে 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, এবং ত্বরণ দেয়া আছে এ2 এর মান দেয়া আছে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার দেয়া আছে, এবং টি এর মান অলমোস্ট কমন, অর্থাৎ দুটা নৌকাই একই সময় যাত্রা শুরু করে, তার মানে এখানে দেয়া আছে 4 সেকেন্ড। তাহলে অতিক্রান্ত দূরত্ব কিউ নৌকার ক্ষেত্রে s2 ধরে নিলাম, s2 সমান হবে u2t প্লাস হাফ অফ a2t স্কয়ার। এবারে u2 এর মান হচ্ছে 5 ইনটু সময় 4 সেকেন্ড প্লাস হলো হাফ ইনটু সময় ত্বরণের মান, এর মান হলো 6 ইনটু সময় 4 সেকেন্ড, 4 এর বর্গ, তাহলে এখানে হবে 20 প্লাস হলো 3 ইনটু 16, 20 প্লাস হলো 348, তাহলে এই রেজাল্ট হবে 68। এখন দেখা যাচ্ছে যে দ্বিতীয় নৌকাটা বেশি দূরত্ব অতিক্রম করে। দ্বিতীয় নৌকাটা যেহেতু বেশি দূরত্ব অতিক্রম করে, তাহলে দুটো নৌকার মধ্যবর্তী দূরত্ব কত হবে? পি ও কিউ নৌকার, এখন আমরা জাস্ট বলতে পারি যে কিউ ও পিউ, এখানে যেহেতু কিউ নৌকাটা বেশি দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা এভাবে বলতে পারি কিউ ও পি নৌকার মধ্যবর্তী দূরত্ব, কিউ ও পি নৌকার মধ্যবর্তী দূরত্ব আসলে এই দুইটা নৌকার মাঝখানে কতটুকু দূরত্ব আছে সেটা আমরা বের করব। এই মানটা হবে 68 মাইনাস হলো 64, রেজাল্ট হলো 4 মিটার। অর্থাৎ পি এবং কিউ নৌকা দুটি যদি প্রথম নৌকাটা যদি 8 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে, দ্বিতীয় নৌকাটা যদি 5 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে, এবং তারা যদি প্রথম নৌকাটা 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে এবং দ্বিতীয় নৌকাটা যদি 6 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাত্রা শুরু করে এবং ঠিক 4 সেকেন্ড চলে, তাহলে দুইটা নৌকার মাঝখানে ঠিক 4 মিটার দূরত্ব সৃষ্টি হবে, 4 মিটার মধ্যবর্তী দূরত্ব তৈরি হয়ে যাবে, অর্থাৎ দ্বিতীয় নৌকাটা অনেক ফাস্ট চলবে। দ্বিতীয় নৌকাটার যেহেতু ত্বরণটা বেশি, এই জন্য অনেকটা ফাস্ট চলবে। পরবর্তী কোশ্চেন হলো পি ও কিউ নৌকা দুটির অপর তীরে পৌঁছালে নদীর প্রস্থ কত হবে? অর্থাৎ প্রতিযোগিতায় দুইটা নৌকাই কিন্তু সমান দূরত্ব অতিক্রম করবে। আমরা যদি ধরি নদীর প্রস্থ হলো এস ধরে নিতে পারি, এবং যেহেতু তারা এট এ টাইমে যাত্রা শুরু করলো, ধরে নিব যে তারা টি সময় পরে এই যাত্রা শেষ করবে। একাত্রে যেহেতু এট এ টাইমে যাত্রা শুরু করলো, তারা একটা সমান সময় নদীর ওই পারে পৌঁছাবে, আমরা এটা ধরে নেব। এবারে ঘ নম্বর কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আমরা একটু দেখব যে কি কি তথ্য আমাদের দেয়া আছে। যেমন পি নৌকার ক্ষেত্রে আমাদের দেয়া আছে যে আদিবেগ E1 এর মান দেয়া আছে 8 মিটার পার সেকেন্ড, ত্বরণ A1 এর মান দেয়া আছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবারে আমরা ধরব তারা টি সময় ধরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো, এই তথ্যটা আমরা নিলাম। এবং কিউ নৌকার ক্ষেত্রে আমরা আদিবেগ এবং ত্বরণ জানি। কিউ নৌকার ক্ষেত্রে আদিবেগ হচ্ছে u2 ইকুয়াল হলো 5 মিটার পার সেকেন্ড, এবং ত্বরণ a2 এর মান দেয়া আছে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন পি নৌকা যে দূরত্ব অতিক্রম করবে, কিউ নৌকা কিন্তু ঠিক একই দূরত্ব অতিক্রম করবে। আমরা যদি বলি টি সময় পরে নৌকা দুটি নদীর অপর পারে বা নদীটি পার হবে, টি সময় পরে পি ও কিউ নৌকা
এস দূরত্ব, অর্থাৎ নদীর প্রস্থ অতিক্রম করবে, অর্থাৎ নদীর প্রস্থ অতিক্রম করে অপর পারে পৌঁছাবে, অতিক্রম করে অপর তীরে পৌঁছাবে, কথাটা আমরা বলতে পারি তীরে পৌঁছাবে। তাহলে কোশ্চেনটা দাঁড়ালো যে এক্স্যাক্টলি যেহেতু দুইটা নৌকা একই টাইমে যাত্রা শুরু করবে, তাহলে ধরে নিলাম নৌকা দুটি টি সময় ধরে চলছে, এবং যেহেতু একটা নদী অতিক্রম করলে নদীর প্রস্থ তো ভিন্ন হতে পারে না, নদীর প্রস্থটা আমরা এস ধরে নিলাম। তাহলে পি নৌকার ক্ষেত্রে আমরা বলতে পারি যে পি এস ইকুয়াল হবে কিউ এস। পি এস এর অতিক্রান্ত দূরত্ব আমরা বলতে পারি ইউ1 টি টি প্লাস হাফ a1 টি স্কয়ার ইকুয়াল কিউ এস নৌকার ক্ষেত্রে আমরা বলতে পারি u2 টি প্লাস হাফ অফ a2 টি স্কয়ার। এখন আমরা এখানে একটা কাজ করতে পারি যে এই জায়গা থেকে আমরা একটা রাশি একদিকে যদি নিয়ে যাই, যে আদিবেগযুক্ত রাশি একদিকে নিয়ে আসি এবং ত্বরণযুক্ত রাশিকে আমরা একদিকে নিয়ে আসি, হাফ a2 টি স্কয়ার মাইনাস হাফ a1 টি স্কয়ার, অর্থাৎ আমরা আদি বেগযুক্ত রাশিকে একদিকে নিয়ে আসলাম, u1 টি মাইনাস u2 টি ইকুয়াল হাফ অফ a2 টি স্কয়ার মাইনাস ডান দিকে নিয়ে গেলে হাফ অফ a1 টি স্কয়ার। বাম পাশ থেকে যদি আমরা টি কমন নিয়ে নেই u1 মাইনাস u2 হবে, এবং ডান পাশ থেকে যদি আমরা এখান থেকে হাফ অফ টি স্কয়ার কমন নিয়ে নিই তাহলে এটা হবে a2 মাইনাস a1। যদি আমরা এটাকে r গুণন করে দেই তাহলে 2 ইনটু উভয় পাশ থেকে টি দ্বারা ভাগ করে দেব, টি দিয়ে ভাগ করলে এই টিটা বাদ যাবে আর এখানে একটা টি থাকবে, এটা হবে u1 মাইনাস u2, আর এই জায়গাটায় থাকবে t ইনটু a2 মাইনাস a1। এখন এখান থেকে আমরা যদি t এর মানটা বের করে দেই, তাহলে এটা হবে 2 ইনটু u1 মাইনাস a2 বাই হলো u1 মাইনাস u2 বাই হলো a2 মাইনাস a1 সমীকরণে। অর্থাৎ আমরা এখানে যদি আমরা u1 এর মান আদিবেগ u1 এর মান ব্যবহার করি, u1 এর মান হলো 8 মিটার পার সেকেন্ড এবং u2 এর মান হলো 5 মিটার পার সেকেন্ড, এবং ত্বরণ a2 এর মান হলো 6 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং a1 এর মান হলো 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা উপর থেকে বিয়োগ করলে 3 পাবো এবং নিচে 6 থেকে 4 বাদ দিলে পাবো 2 কেটে দিলে সময় হবে 3 সেকেন্ড। এখন নদীর প্রস্থ বের করতে হলে আমরা এই সমীকরণে বাম দিকে মান বসালেও হবে, ডান দিকে যে কোনো একটা মান বসালেও হয়ে যাবে। আচ্ছা, নদীর প্রস্থ যে কোনো পি এবং কিউ নৌকা, প্রত্যেকটা নৌকাই কিন্তু আসলে নদীটা অতিক্রম করবে। তাহলে নদীর প্রস্থ বের করতে হলে নদীর প্রস্থ ইকুয়াল হবে, অর্থাৎ টি এর মান যদি আমরা ব্যবহার করি তাহলে নদীর প্রস্থ পাবো u1 টি প্লাস হাফ অফ a1 টি স্কয়ার। এখানে আমরা টি এর মান ব্যবহার করব 3 সেকেন্ড, তাহলে নদীর প্রস্থ হবে u1 এর মান হলো 8 ইনটু 3 প্লাস হাফ a1 এর মান হলো 4 ইনটু a1 এর মান 4 ইনটু টি এর মান হলো 3 এর বর্গ, 3 আর 24 আর এখানে কাটলে 2 ইনটু 9, তার মানে 24 যোগ হলো 18, 24 যোগ 18 8 আর 4 12 ডিরেক্ট 3 4, অর্থাৎ 42 মিটার নদীর প্রস্থ হবে 42 মিটার। এই সিমিলার কোশ্চেনটা কিন্তু 96 এডিশনের উদাহরণের অঙ্কটা আছে, আমরা সেটাও একটু করব।
নদীর প্রস্থ মানে পি এর অতিক্রান্ত দূরত্ব বা পি নৌকার অতিক্রান্ত দূরত্ব দিয়েও করতে পারি। আমরা চাইলে এখানে এটাও লিখতে পারি যে পি নৌকার অতিক্রান্ত দূরত্ব, পি নৌকার অথবা কিউ নৌকার অতিক্রান্ত দূরত্ব, নৌকার অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব যে কোনো একটা আমরা করে দিতে পারি একদম। পি নৌকার অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ নদীর প্রস্থ, অথবা কিউ নৌকার অতিক্রান্ত দূরত্ব দিয়েও যদি করি একই রেজাল্ট আসবে। তো এভাবে আমরা কিন্তু এই অঙ্কটা সমাধান করতে পারি। খুবই ইজি ছিল এই অঙ্কটা, বিগত সালের কোশ্চেনে কিন্তু রিপিট আসছে, একটু তথ্যটা চেঞ্জ করে দাও। গতি থেকে আমরা যশোর বোর্ড 2025 সালের অঙ্কটা দেখব, অর্থাৎ গ্রাফ রিলেটেড যে অঙ্কটা আসছে যশোর বোর্ড 2025 সালে। এখানে দুইটা গাড়ির গতিপথ দেখানো আছে। প্রথম গাড়ির গতিপথ দেখানো আছে এবং দ্বিতীয় গাড়ির 5 সেকেন্ড পর পর বেগ দেখানো হলো। তো প্রথম কোশ্চেনটা গ নম্বর কোশ্চেন যেটা করা হলো, দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলা আছে। আমরা যদি ভালো করে এই বেগ বনাম সময়ের তথ্য চার্ট থেকে দেখি যে সময়টা সাধারণত প্রতি 5 সেকেন্ড অন্তর অন্তর নেওয়া হয়েছে এবং বেগ প্রথম 2 করে বাড়ছে। প্রথম 15 সেকেন্ড পর্যন্ত বেগ বৃদ্ধি পেল এবং তারপরে পরবর্তী 10 সেকেন্ডে কিন্তু বেগ অপরিবর্তনীয়, অর্থাৎ এটা সমবেগে চলছে এবং পরবর্তী 25 থেকে 40 পর্যন্ত জাস্ট 15 সেকেন্ড মানে সমমন্দনে, অর্থাৎ সময়ের সাথে সাথে বেগ হ্রাস পায়। তাহলে বলা যাচ্ছে যে এখান থেকে জাস্ট প্রথম 15 সেকেন্ড সুষম ত্বরণে চলে, সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পায়। এটাকে আমরা সুষম ত্বরণ বলতে পারি, সুষম ত্বরণ। তারপরে পরবর্তী এই 15 সেকেন্ড থেকে আবার 25 সেকেন্ড পর্যন্ত এতটুক হলো সমবেগ, সময়ের সাথে সাথে বেগের কোনো বৃদ্ধি পায়নি। পরবর্তীতে আবার 25 সেকেন্ড থেকে শুরু করে 40 সেকেন্ড পর্যন্ত এই সময়টা প্রথমে বেগ ছিল 6, পরবর্তীতে বেগ হয়ে গেল 0। আমরা যদি একটু দেখি যে শুরুতে বেগ ছিল 0, পরবর্তী বেগ বৃদ্ধি পেতে পেতে 6 মিটার পার সেকেন্ড হলো, অর্থাৎ সময়ের সাথে সাথে কিন্তু বেগ বৃদ্ধি পেল। তার মানে এটাকে সুষম ত্বরণ আমরা বলতে পারি। পরবর্তীতে দেখলাম যে সময় 15, 20, 25 এটা হলো, কিন্তু বেগ কিন্তু পরিবর্তন হয়নি, 6 মিটার পার সেকেন্ড আছে, অর্থাৎ এতটুক সময় সমবেগে চলে। পরবর্তীতে 25 সেকেন্ড থেকে 30 সেকেন্ড, মোট 15 সেকেন্ড সময় পর্যন্ত সময়ের সাথে সাথে কিন্তু বেগ পর্যায়ক্রমে হ্রাস পায়। 6 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড এবং 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি সুষম মন্দন বা শুধু মন্দনও বলতে পারি, মন্দন, সময়ের সাথে সাথে বেগ হ্রাস পায়। এখন তাহলে আমরা এই তিনটি স্টেপে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো। প্রথম স্টেপের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা যদি S1 বলি, S1 ইকুয়াল হবে v প্লাস u ভাগ 2 ইনটু t। এখান থেকে আমরা ত্বরণ বের করেও করতে পারি এবং ত্বরণ বের করে না করেও করতে পারবো। u এর মান হলো 0 মিটার পার সেকেন্ড। কেন 0 মিটার পার সেকেন্ড? অর্থাৎ এই যে তথ্য চার্টের সময় যখন 0 এবং আদি বেগ তখন 0। এবারে v এর মান কত সেকেন্ড পরে? জাস্ট প্রথম 15 সেকেন্ড পরে v এর মান হলো 6 মিটার পার সেকেন্ড এবং টাইম t1 এর মান কত? 15 সেকেন্ড। আমরা ইউজ করব 15 সেকেন্ড। তাহলে s1 এর মান আমরা বের করতে পারবো। v এর মান হলো 6, u এর মান 0 ভাগ 2 ইনটু t এর মান হলো 15। তাহলে আমরা এখানে যদি এটাকে কেটে দিই, 2 দিয়ে যদি এই 6 কে কাটি 3 হবে, তাহলে 3 15 45 মিটার হবে। অর্থাৎ দ্বিতীয় গাড়িটির প্রথম 15 সেকেন্ডে সুষম ত্বরণে চলে এবং সুষম ত্বরণে তার অতিক্রান্ত দূরত্ব হলো 45 মিটার। এবার আবার পরবর্তীতে ঠিক 15 সেকেন্ড থেকে 25 সেকেন্ড পর্যন্ত এই সময়টা
এই সময়টা কিন্তু সমবেগে চলে। আমরা কিভাবে বুঝলাম? বেগ কিন্তু 666 এরকমই আছে, অর্থাৎ 6 করেই আছে, কোনো বৃদ্ধি পায়নি। তো এই ক্ষেত্রে বলা যায় যে সমবেগে চলে। সমবেগে চলার ক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্বের সূত্র আমরা জানি, s v t2 বলবো অবশ্যই। এখানে বেগ v এর মান 6 মিটার পার সেকেন্ড, আর বৃদ্ধি পায় নাই। সময় t2 বলবো, t2 তার মানে 25 সেকেন্ড থেকে যদি আমরা 15 সেকেন্ড বাদ দেই তাহলে 10 সেকেন্ড, সময় 10 সেকেন্ড, অর্থাৎ শেষ সময় ছিল 25 এবং আদিতে মানে শুরুতে ছিল সময় 15। 25 থেকে 15 বাদ দিলে হবে 10 সেকেন্ড। তো এখান থেকে আমরা কিন্তু এখানে রেজাল্ট, যদি বেগের মান 6 এবং সময়ের মান হলো 10, তার মানে রেজাল্ট আসছে 60 মিটার দূরত্ব অতিক্রম করে। পরবর্তীতে সুষম মন্দনে আমরা মন্দন বের করেও করতে পারি। জাস্ট ফার্স্ট স্টেপে এখান থেকে আমরা কিন্তু ত্বরণ বের করে অঙ্কটা করতে পারি। ত্বরণ বের করার চেয়ে গতির জাস্ট দ্বিতীয় সমীকরণ দিয়ে করলে আরো তাড়াতাড়ি হয়, ত্বরণ করলে আরেকটা স্টেপ বেশি লাগে। তো সুতরাং আমরা এভাবেই করছি। শেষ স্টেপ অর্থাৎ তৃতীয় স্টেপে বা মন্দনের ক্ষেত্রে, সুষম মন্দনের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আমরা এটা করব v প্লাস u ভাগ 2 ইনটু t, এটা করব। এখন এটাকে আমরা t3 বলছি। এখানে v এর মান কত বা এখানে u এর মান কত? u যদি আবার নতুন করে যাত্রা শুরু করে 25 সেকেন্ড সময়ের পর থেকে যদি যাত্রা শুরু করে, বেগ কিন্তু 6 মিটার পার সেকেন্ড নিয়ে শুরু করলো, তার মানে আদি বেগ হলো 6 মিটার পার সেকেন্ড, এবং সময়ে যত বৃদ্ধি পেল তার বেগ তত হ্রাস পেতে পেতে একটা টাইমে 0 মিটার পার সেকেন্ড হলো। তার মানে আদি বেগ u এর মান হলো 6 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড, এবং শেষ বেগ v হলো 0 মিটার পার সেকেন্ড। এবং টাইম t3 হলো 40 থেকে আমরা 25 বাদ দেব। 40 থেকে আমরা যদি 25 বাদ দেই তাহলে এটা হবে 15 সেকেন্ড। মান বসাই যদি দেই, 0 প্লাস হলো 6 ভাগ হলো 2 ইনটু হলো 15, তার মানে এটাকে যদি আমরা কাটি তাহলে 3 হবে, 3 15 45 হবে। তাহলে ফাইনালি বোঝা যায় যে দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল আমরা বলতে পারি যে s1 প্লাস s2 প্লাস হলো s3। s1 এর মান ছিল 45, s2 এর মান ছিল 60 মানে 60, এবং s3 এর মান ছিল আবারও 45। তার মানে এখানে 45 45 90, 90 আর 60 যোগ করলে হয় 150। অর্থাৎ গাড়িটি 40 সেকেন্ডে 150 মিটার দূরত্ব অতিক্রম করবে। দ্বিতীয় গাড়িটি 40 সেকেন্ডে 150 মিটার দূরত্ব অতিক্রম করবে। দ্বিতীয় কোশ্চেন অর্থাৎ ঘ নাম্বার কোশ্চেনটা যেটা বলা আছে, আমরা যদি ঘ নাম্বার কোশ্চেনটা একটু সলভ করি। ঘ নাম্বার কোশ্চেনটা বলা আছে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা। এই যে চিত্র, বেগ বনাম সময়ে লেখচিত্র থেকে আমরা দেখি যে সর্বোচ্চ বেগ কিন্তু 30 মিটার পার সেকেন্ড হলো। এটা এই প্রথম গাড়ির ক্ষেত্রে সম্পূর্ণ পথের গড় বেগ কি আসলে সম্পূর্ণ পথের বেগ গড় বেগের কি সমান হবে, সমবেগের কি সমান হবে? অর্থাৎ গাড়ির সম্পূর্ণ পথের গড় বেগ এটা কি সর্বোচ্চ বেগের সমান হবে? অর্থাৎ সর্বোচ্চ বেগ কিন্তু 30। আমরা টোটাল অতিক্রান্ত দূরত্বকে টোটাল সময় বা মোট সময় দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা গড় বেগ বের করতে পারবো। এখানে ঠিক একই ভাবে আমরা তিনটে স্টেপে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো। এটা সুষম ত্বরণে চলে, এই s2 সমবেগে চলে, এই s3 সুষম মন্দনে চলে। তার মানে এই ঘ নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে আমরা একই ভাবে করতে পারি যে s1 এর ক্ষেত্রে v প্লাস u ভাগ 2 ইনটু t, আমরা এটাকে t1 বলবো। আদিবেগ u মানে 0, এবং v এর মান কত? v এর মান হলো 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড। টাইম t1 কত? অর্থাৎ 0 থেকে এই 10 পর্যন্ত, অর্থাৎ 10 সেকেন্ড সময় লাগে, 10 সেকেন্ড সময় লাগে। তো এখানে যদি আমরা মানটা ব্যবহার করি, v এর মান হলো 30 প্লাস 0 ভাগ 2 ইনটু হলো 10, এটাকে আমরা যদি ভাগ করে দেই 5 হবে। তার মানে এটা 30 এ 5 দিয়ে গুণ করলে 5 30 150, 150 হবে, 150 মিটার। অর্থাৎ এই প্রথম গাড়িটি সুষম ত্বরণে
অর্থাৎ প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো 150 মিটার। খুবই সহজ অঙ্ক। এবারে আমরা দেখব সমবেগে এই 10 সেকেন্ড পর তার বেগ কিন্তু 30 মিটার পার সেকেন্ড উঠলো। এবারে সময় যত বৃদ্ধি পায় বেগ কিন্তু বৃদ্ধি পায় না, তার মানে সমবেগে চলে। তার মানে পরবর্তী সমবেগে অতিক্রান্ত দূরত্ব s vt2 বলবো। এখানে v এর মান 30ই ছিল, আর বাড়ে নাই, 30 মিটার পার সেকেন্ড। এবং সময় কত, সময় যদি t2 বলি, t2 হলো 20 থেকে যদি আমরা 10 বাদ দেই তার মানে 10 সেকেন্ড হবে, 10 সেকেন্ড। তার মানে v এর মান হলো 30 ইনটু সময় হলো 10, মানে এখান থেকে আমরা 300 মিটার পেলাম। অর্থাৎ সমবেগে প্রথম গাড়িটির অতিক্রান্ত দূরত্ব হলো 300 মিটার। এবারে সমমন্দনে বা সময়, এই দেখা যাচ্ছে যে সময় যত বৃদ্ধি পাচ্ছে বেগ কিন্তু পর্যায়ক্রমে হ্রাস পায়। তার মানে এখান থেকে সমমন্দনে অতিক্রান্ত দূরত্ব যদি আমরা বের করি, একইভাবে গতির আমরা দ্বিতীয় সমীকরণ দিয়ে বের করতে পারি। s ইকুয়াল v প্লাস u ভাগ 2 ইন্টু t, এটাকে আমরা t3 বলবো। এখান থেকে যখনই আবার 20 সেকেন্ড সময়ের সময় গাড়িটি যখন আবার চলতে শুরু করবে, তখন আদিবেগ কিন্তু 30 নিয়ে যাত্রা শুরু করবে। যখন সময় বৃদ্ধি পাবে, সময় বৃদ্ধির সাথে সাথে বেগ হ্রাস পায়, এবং এট এ টাইমে বেগ হ্রাস পেতে 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 এট এ টাইমে সে এক্স অক্ষের সাথে মিলে যায়। যেহেতু এক্স অক্ষের সাথে মিলে যায়, তাহলে শেষ বেগ কিন্তু 0 হবে। শেষ বেগ 0 হবে, অর্থাৎ আদিবেগ হবে এখানে 30 মিটার পার সেকেন্ড, এবং টাইম t এর মানে শেষ বেগটা নিয়ে নেই, শেষ বেগ হলো 0 মিটার পার সেকেন্ড। অর্থাৎ x অক্ষের সাথে যদি মিলে গেল, তার মানে y এর ভ্যালু নাই, x অক্ষের সাথে মিলে গেলে 0 হয় বেগ, 0 মিটার পার সেকেন্ড। এবং টাইম t3 ইকুয়াল হবে 30 মাইনাস 20 ইকুয়াল হলো 10 সেকেন্ড। তার মানে এখানে আমরা যদি সব মানগুলো ব্যবহার করি, v এর মান হলো 0, u এর মান হলো 30 ইনটু 2 ভাগ 2 ইনটু t এর মান হলো 10 সেকেন্ড। এটাকে যদি আমরা কাটি, এটা কাটতে পারি, এটা কাটলে কত হবে, 15 হবে। তো 15 10 কে 150 হয়, 15 10 কে 150। তাহলে প্রথম গাড়ি কর্তৃক অতিক্রান্ত মোট দূরত্ব যদি আমরা বের করি, s ইকুয়াল হবে s1 প্লাস s2 প্লাস হলো s3। s1 এর মান হলো 150, s2 এর মান হলো 300, এবং s3 এর মান হলো 150। তাহলে 150 150 300 300 300 600, অর্থাৎ গাড়িটি মোট 600 মিটার দূরত্ব অতিক্রম করে। গাড়িটি মোট অতিক্রান্ত দূরত্ব হলো 600 মিটার। এখন যদি আমরা গড় বেগ বের করি, গড় বেগ মানে v বারও বলতে পারি। গড় বেগ ইকুয়াল হবে মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ হলো মোট সময়। মোট অতিক্রান্ত দূরত্ব দূরত্ব ভাগ হলো সময়। তাহলে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব ছিল কিন্তু 600 মিটার ছিল, এবং মোট সময় ছিল 30 সেকেন্ড। 30 দিয়ে ভাগ করব, 30 দিয়ে ভাগ করলে এটা হয় 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 30 দিয়ে ভাগ করলে এটা 20 মিটার পার সেকেন্ড হয়। কোশ্চেনে বলা আছে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড় বেগ। তাহলে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড় বেগ কিন্তু 20 মিটার পার সেকেন্ড। এটা কি সর্বোচ্চ বেগের সমান হবে? অর্থাৎ সর্বোচ্চ বেগ কিন্তু 30 মিটার পার সেকেন্ড। অর্থাৎ গড় বেগ v বার, এটা কি v ম্যাক্সিমামের সমান হয়েছে? সমান তো হয়নি, তার মানে এটা নট ইকুয়াল, মানে সমান হয়নি, এটা সমান নয়। তাহলে ফাইনালি আমরা বলতে পারি যে দ্বিতীয় গাড়িটির টোটাল পথের অতিক্রান্ত মানে যে টোটাল গড় বেগ হলো 20 মিটার পার সেকেন্ড, এবং সর্বোচ্চ বেগ হলো 30, যেটা সমান নয়। অর্থাৎ মানে ফাইনালি আমরা বলবো যে সমান হবে না। ভূমি থেকে 70 মিটার উচ্চতায় যদি নিক্ষেপ করা হয়, তাহলে এটা ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন বেগে দুইবার দেখা যাবে। তো আমরা একটু দেখি যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এখানে আদিবেগ u ছিল 54 মিটার পার সেকেন্ড। আদিবেগ u ছিল 54 মিটার পার সেকেন্ড। u এর মান দেয়া আছে, হাইট h এর মান দেয়া আছে 70 মিটার।
তাহলে আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে করব h is equal to ut minus half of gt square, half of gt square। h এর মান হলো 70, u এর মান হলো 54t minus half of g এর মান 9.8। g এর মান কিছু দেয়া নেই, মানে 9.8 আমাদের করে নিতে হবে, 9.8 কমন আর কি। আর এটা t স্কয়ার, এটা কেটে দিলে 4.9 অর্থাৎ এখানে 54t মাইনাস 4.9 অর্থাৎ 54t মাইনাস 4.9 t স্কয়ার একদিকে নিয়ে আমরা সমাধান করে দেব। এটা এদিকে নিয়ে আসলে প্লাস হবে 4.9 t স্কয়ার মাইনাস 54t মাইনাস প্লাস 70 প্লাস হলো 70, অর্থাৎ আমরা একদিকে নিয়ে আসছি, মাইনাসটা প্লাস, এই প্লাসটা মাইনাস, আর এই প্লাসটা প্লাসই হবে 0। এখন এইটা নরমালি এই সমাধান হবে না, এটা আমরা দ্বিঘাত সমীকরণের সাহায্যে সমাধান করব। দ্বিঘাত সমীকরণ মানে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, এই সমীকরণের সাহায্যে। এই সমীকরণের সমাধান বা বীজ নির্ণয়ের সমীকরণ বা সূত্রটা হলো মাইনাস b প্লাস মাইনাস রুট b স্কয়ার মাইনাস 4ca বাই হলো 2a, 4.9 t স্কয়ার প্লাস দেব এখানে মাইনাস 54 ইনটু t প্লাস হলো 70 ইকুয়াল হলো 0। তো এখন এইটার মতন করে যদি করি, তার মানে এখানে চলক হলো t, তার t ইকুয়াল টু হবে মাইনাস b। তার মানে এখানে নন বর্গরাশির সহগ a হলো বর্গরাশির সহগ মানে 4.9, b হলো নন বর্গরাশির সহগ মানে 54, এবং c হলো ধ্রুবপদ এর মান, ধ্রুবপদের মান হলো 70। তার মানে মাইনাস b মানে এখানে সূত্রের মাইনাস, আর এখানে একটা মাইনাস আছে, 54 প্লাস মাইনাস বর্গমূল চিহ্ন দিব b স্কয়ার মাইনাস 54 হোল স্কয়ার মাইনাস 4ca, c মানে 70, এর মান হলো 4.9, ভাগ হলো 2a, 2 ইনটু এর মান 4.9। তার মানে এখান থেকে আমরা একটু দেখি যে করলে এটাকে গুণ করলে 9.8 আসে, আর এখানে মাইনাস প্লাস, এখানে 54 প্লাস মাইনাস, যদি আমরা 54 কে বর্গমূল করি 2916 হয়, 2916। আমরা যদি এটাকে হিসাব করি, অর্থাৎ 4 গুণ 70 গুণ 4.9, 4 ইনটু 70 ইনটু 4.9, এটাকে করলে 1372 হয়, 1372 হয়। এটাকে যদি আমরা বর্গমূল করে দিই হিসাব করে 2916 মাইনাস 1372, তার মানে এটা রেজাল্ট আসছে আমাদের 54, এখানে রেজাল্ট আসতেছে 39.29 ভাগ হলো 9.8। এখন এখানে আমরা দুইটা মান পাবো, t এর মান t1 মানে মাইনাসটা ছোট মানটা নেই, 54 মাইনাস 39.29 ভাগ হলো 9.8, রেজাল্ট যা আসে আর কি। এখানে 54 থেকে আমরা বাদ দেব 39.29 ভাগ হলো 9.8, এটা হলো 1.5 সেকেন্ড। t2 নিব প্লাসটা অর্থাৎ 54, এখানে মান কিন্তু দুইটা, প্লাস 39.29 ভাগ হলো 9.8, তাহলে কত আসে এই মানটা আমরা একটু বের করে নিই। 54 সাথে যোগ করব 39.29 ভাগ করব 9.8, রেজাল্ট আসছে 9.52 সেকেন্ড। এখন এখানে কিন্তু টাইম দুইটা আসছে শুরুতে, অর্থাৎ 1.5 সেকেন্ড সময়ে তার বেগ। এখানে আমরা একটু বুঝি, যদি উপরের দিকে নিক্ষেপ করব 54 মিটার পার সেকেন্ড বেগে, যদি উপরের দিকেই যায় তাহলে বেগটা হবে প্লাস, আর যদি নিচের দিকে নামে, অর্থাৎ বস্তুটাকে যদি উপরের দিকে নিক্ষেপ করা হয় বাতাসে ঘর্ষণের কারণে বা সর্বোচ্চ উচ্চতায় ওঠার পরে, তার বেগ কিন্তু এই জায়গাটায় 0 হয়ে যাবে। তারপরে আবার অভিকর্ষ বলের প্রভাবে পড়বে, যখন পড়বে তখন বেগ
আমাদের সেন্সে মাইনাস। কেন? আমি উপরের দিকে নিক্ষেপ করছি, এটা ভূমিতে কেন আসবে? যেহেতু ভূমিতে আসবে তাহলে আমার বল প্রয়োগ করার বিরুদ্ধে কাজ করছে, এই জন্য বেগটা মাইনাস। এই জন্য এই দিকে যখন নিচের দিকে নামবে, এই উপরের দিকে উঠলে বেগ হবে প্লাস, উপরের দিকে বেগ প্লাস, আর নিচের দিকে যখন নামবে তখন বেগ হবে মাইনাস, বেগ হবে মাইনাস। তো আমরা দেখি যে 1.5 সেকেন্ড পরে, 1.5 সেকেন্ড পরে বেগ নিক্ষিপ্ত বস্তুর প্রথম সমীকরণ v u, এটা v1 বলি, v1 u মাইনাস g t1। আদি বেগ u তো একটাই। আচ্ছা, তাহলে এটা ছিল 54 মাইনাস 9.8 ইন্টু 1.5। তাহলে আমাদের রেজাল্টটা কত আসে? রেজাল্টটা আসে 54 মাইনাস 9.8 ইন্টু 1.5, রেজাল্ট আসে 39.3 মিটার পার সেকেন্ড। তার মানে পজিটিভ, পজিটিভ মানে ঊর্ধ্বমুখী, পজিটিভ মানে ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী অর্থাৎ আমি যেই দিকে বল প্রয়োগ করলাম সেই দিকেই সে উঠছে, সেই দিকেই বেগ, তার মানে পজিটিভ বেগ। এবারে আমরা যদি v2 করি, v2 u মাইনাস gt2, এখানে t1 এর মান আমরা ব্যবহার করছি 1.5 সেকেন্ড, আমরা যেটা বের করলাম 1.5 সেকেন্ড, এবং t2 এর মান আমরা ব্যবহার করব 9.52 সেকেন্ড, অর্থাৎ কিছুক্ষণ সময় পরে আর কি। তার মানে 54 মানে 54 মাইনাস 9.8 ইন্টু 9.52। তো 54 থেকে যদি আমরা বাদ দেই 54 মাইনাস 9.8 ইন্টু 9.52, বোঝাই যাচ্ছে 9 9 81 বা তার চেয়ে বেশি হবে। সেখান থেকে যদি 54 বাদ দিতে এটা মাইনাসই আসবে, মাইনাস আসবে, মাইনাস 39.296। তার মানে একদম কাছাকাছি, মাইনাস 39.3, এটাও আমরা এটা লিখতে পারি সেকেন্ড। অর্থাৎ আমরা দেখলাম যে এটা হলো নিম্নমুখী, নিম্নমুখী অর্থাৎ অভিকর্ষ বলের পক্ষে। যদি অভিকর্ষ বলের বিরুদ্ধে, যদিও বিরুদ্ধে হলে জি এর মান মাইনাস, কিন্তু আমাদের বেগের মান তো প্লাস, আমি যেদিকে নিক্ষেপ করছি সেদিকে গেল। তার মানে প্রথমবার একবার তাকে আমরা দেখলাম 1.5 সেকেন্ড পরে তার বেগ ছিল ভিন্ন বেগে, বলছে দুই সময় ভিন্ন বেগে। প্রথম দেখলাম প্লাস 39.3 মিটার পার সেকেন্ড বেগে একবার উপরের দিকে উঠতে দেখলাম। তার পরবর্তীতে আবার তাকে দেখলাম জাস্ট 9.52 সেকেন্ড পরে মাইনাস 39.3 মিটার পার সেকেন্ড মাইনাস বেগে, তার মানে নিম্নমুখী বেগে, অর্থাৎ নিচের দিকে পড়ছে। তার মানে বোঝা যাচ্ছে যে নির্দিষ্ট 70 মিটার উচ্চতায় বস্তুটিকে যদি উঠানো হয় তাহলে ভিন্ন ভিন্ন সময়, দুইটা ভিন্ন সময় তাকে দুইটা ভিন্ন বেগে দেখতে পাবো। গতি থেকে রাজশাহী বোর্ড 2025 সালের অঙ্কটা একটু দেখবো, গ্রাফ রিলেটেড অঙ্ক। গ্রাফের অঙ্ক সাধারণত সহজই হয়। তো রাজশাহী বোর্ড 2025 সালের কোশ্চেনটা আমরা একটু দেখি। যে চিত্র দেয়া আছে, সরণ বনাম সময়ের লেখচিত্র, একটি গাড়ির সরণ বনাম সময়ের লেখচিত্র দেয়া আছে। এখানে x অক্ষ বরাবর সময় এবং y অক্ষ বরাবর সরণ স্থাপন করা আছে, কিন্তু এখানে আমরা বের করতে বলছে চিত্রে OC পথ সমত্বরণ নির্দেশ করে। তাহলে যদি এই বেগ, আমরা জানি যদি বেগের পরিবর্তন হয় তাহলে ত্বরণ হয়, তার মানে এখানে যেহেতু সমবেগ না, তার মানে এখানে ত্বরণ আছে। আবার এই যে শেষের একটা পার্ট আছে এখানে, কিন্তু এখানে যদি এই গ্রাফটা যেদিকে যাচ্ছে, এই ডি এর পথে গ্রাফটা ঠিক তার উল্টা দিকে যাচ্ছে, এটা যদি সমত্বরণ নির্দেশ করে তাহলে এটা সমমন্দন নির্দেশ করে। তার মানে এখানেও ত্বরণ আছে, এখানেও ত্বরণ আছে। এইখানে এটা যেহেতু মূল বিন্দুগামী সরলরেখা, সিডি যেহেতু মূল বিন্দুগামী সরলরেখা, তাহলে এখানে সমবেগে চলছে, অর্থাৎ সরণ বনাম সময়ের মূল বিন্দুগামী সরলরেখাটা সমবেগ নির্দেশ করে। আমরা তাহলে দেখছি ওসি পথ সমত্বরণ নির্দেশ করলে সি বিন্দুতে আমরা বেগ নির্ণয় করব। তাহলে বেগ নির্ণয় করার জন্য আমরা যদি লিখি s v প্লাস u ভাগ 2 ইনটু হলো t। এখানে সরণ 0 থেকে y অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করলো তাই তো সরণ। তাহলে এখানে
এস এর মানটা হবে 45। অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করলো সেটা হলো সরণ, সেটার মান হলো 45 এবং সময়ের মান যা এখানে আবার একটা জিনিস যে যেহেতু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তাহলে এইখানে যদি সরণকে সময় দ্বারা ভাগ করি জাস্ট মূল বিন্দুকে x এবং y এর ছেদ বিন্দুতে, তার মানে 0 কে 0 দিয়ে ভাগ করলে 0ই হবে, তার মানে আদিবেগ 0 মিটার পার সেকেন্ড। 0 মিটার পার সেকেন্ড, সরণ হলো 45 মিটার এবং টাইম t, অর্থাৎ সি বিন্দুতে পৌঁছাতে তার কত সময় লাগছে, x অক্ষ বরাবর সময় দেয়া আছে, এই 6 সেকেন্ড সময় লাগছে, অর্থাৎ t এর মান হলো 6 সেকেন্ড। আমরা সব যদি ব্যবহার করি তাহলে এখান থেকে আমরা v এর মানটা কিন্তু বের করতে পারবো। তো 45 আর এখানে 2, v প্লাস u এর মান 0 এবং t এর মান হলো 6, এটাকে ভাগ করে দিলে 3 হবে। এখানে হয় 3v আর এখানে হয় 45। তো আমরা v ইকুয়াল লিখতে পারি 45 ভাগ হলো 3, তার মানে 15। সি বিন্দুতে 15 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলো, সি বিন্দুতে বেগ হলো 15 মিটার পার সেকেন্ড, অর্থাৎ সি বিন্দুর বেগ হলো 15 মিটার পার সেকেন্ড। এবারে আমরা দেখব যে উদ্দীপকের তথ্যের আলোকে ত্বরণ বনাম সময় লেখচিত্র আঁকা যায় কিনা। এখানে আছে সরণ বনাম সময়, এবার এখান থেকে আমাদের বেগ নির্ণয় করতে হবে, সেই বেগকে সময় দ্বারা ভাগ করলে আমরা ত্বরণ পাবো। আমরা যদি একটু দেখি যে v s ভাগ t, অর্থাৎ সরণকে আমরা সময় দ্বারা ভাগ করলে পাবো বেগ, এরপরে আবার যে বেগ পাবো সেই বেগকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা কেবলমাত্র ত্বরণ পাবো। এখন তাহলে একটু দেখি ঘ নাম্বার কোশ্চেন সমাধান করার জন্য আমাদের যেটা লাগবে, অর্থাৎ ওসি পথ, যেহেতু সময়ের সাথে সাথে বেগ, সময়ের সাথে সাথে সরণের পরিবর্তন হয়েছে, তার মানে এই ওসি পথে বেগ আছে, বেগ আছে মানে অর্থাৎ অসম বেগ বলা যায়, ওসি পথে বেগ আছে তার মানে এখানে ত্বরণও আছে। তো আমরা যদি ওসি পথে ত্বরণ নির্দেশ করি, ওসি পথে ত্বরণ নির্ণয় করি, ত্বরণ এটাকে আমরা a1 বলি, v u ভাগ এটাকে আমরা t1 বলি, টাইম কতটুকু অর্থাৎ 6 সেকেন্ড, t1 বলিনি, এটাকে আমরা t1 বলছি 0। এখন আমরা জানি সি বিন্দুতে বেগ হলো জাস্ট শুরুতে এখানে মূল বিন্দুতে বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড এবং সি বিন্দুতে ছিল 15 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা জাস্ট এই 15 মাইনাস 0 ভাগ হলো 6, এখান থেকে আমরা কিন্তু ত্বরণের মানটা পেয়ে যাই। যদি 2 দিয়ে ভাগ করি 3, যদি 3 দিয়ে ভাগ করি 2 আর 3 দিয়ে ভাগ করলে 5, তার মানে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ ওসি পথে বস্তুটির বা এখানে এটা দেয়া আছে গাড়ির ত্বরণ হলো 2.5 মিটার পার সেকেন্ড। এবারে যদি আমরা সিডি পথ দেখি, সিডি পথে ত্বরণ নির্ণয় করি, একটু যদি বলি সিডি পথে বস্তুটা কিন্তু এখন ওসি পথে তার বেগ, এখানে সি বিন্দুতে বেগ ছিল 15 মিটার পার সেকেন্ড। আমরা জানি যে সরণ বনাম সময় লেখচিত্রের মূল বিন্দুগামী সরল রেখাটা সমবেগ নির্দেশ করে। তাহলে সিডি পথে ত্বরণ যদি আমরা বের করি তাহলে এখানে বলা যাবে ডি বিন্দুতে বেগ হলো 15 মিটার পার সেকেন্ড এবং সি বিন্দুতে বেগ তাও হবে 15 মিটার পার সেকেন্ড। তাহলে বোঝা যাচ্ছে এখানে আবার টাইম কত সময় আছে, ওখানে 10 থেকে আমরা যদি 6 বাদ দেই, 10 থেকে 6 বাদ দিলে এখানে হলো টাইম টি এর মানটা জাস্ট এখানে আমাদের হচ্ছে 4 সেকেন্ড। তার মানে আমরা এখানে যদি ভাগ করে দিই, এখানে v u ভাগ যদি t করি, এখানে v এর মান হলো 15, u এর মান হলো 15, সময় হলো 4, তার মানে 0 মিটার পার সেকেন্ড। আমরা জানি যে সমবেগে চলমান বস্তুর কিন্তু ত্বরণ থাকে না, তার মানে সিডি পথে চলমান গাড়িটার কিন্তু কোনো ত্বরণ থাকবে না। কেন ত্বরণ থাকবে না? আমরা এটা এই গ্রাফ রিলেটেড বেশ অনেক কথা বলা হয়েছে, অর্থাৎ সরণ বনাম সময়ের মূল বিন্দুগামী যে সরলরেখাটা পাবো
সেটা হবে সমবেগ। সমবেগের ক্ষেত্রে কোনো ত্বরণ থাকে না। আমরা জানি ত্বরণ মানে বেগের পরিবর্তনের হার, তাহলে বেগের কোনো পরিবর্তনই হলো না, তাহলে ত্বরণ হবে কি করে? ত্বরণ হবে না। এবারে আমরা যদি এই জাস্ট ডিএফ পথে ত্বরণটা বের করি, পথে ত্বরণ, ডিএফ পথে ত্বরণ বের করার জন্য আমাদের যেটা লাগবে, এখানে আমাদের দূরত্বটা লাগবে। দূরত্বটা কত আছে? দূরত্ব আছে 133 থেকে যদি আমরা 105 বাদ দিয়ে দিই, তাহলে কত? 5 আছে কত? তাহলে হবে 8, হাত থেকে 1, 1 2, মানে 28 মিটার দূরত্ব এখানে হয়, 28 মিটার দূরত্ব। তাহলে সূত্র, যেহেতু এইখানে আমরা একটা জিনিস খেয়াল করে দেখি যে বস্তুটা কিন্তু এই ওসি পথে যেভাবে চলছে, গ্রাফটা যেরকম ছিল, অর্থাৎ সময়ের সাথে সাথে সরণটা বৃদ্ধি পেল, তার মানে এটা ছিল কিন্তু সমত্বরণ। আর এইখানটা একটু কার্ভটা তার উল্টা দিকে দেখা যায় ডিএফ পথে, তাই সময়ের সাথে সাথে আমরা এটা বলতে পারি যে বেগটা হ্রাস পেল। সময়ের সাথে সাথে যদি বেগ হ্রাস পায় তবে সেটা হয় মন্দন বা ঋণাত্মক ত্বরণ। তাহলে আমরা এখানে একটু দেখি, এটাকে আমরা প্রথম ক্ষেত্রে এস বলছিলাম, এটাকে আমরা এস অন বলি। এস অন ইজ ইকুয়াল টু আমরা ইউটি প্লাস হাফ অফ এ টি এস কে এটা বলতে পারি। এখানে 12 আছে, এখানে 12 আছে, 14 সেকেন্ড। তার মানে শেষে জাস্ট এখানে আমরা যদি বের করি বেগ ভি এর মান কত ছিল, এখন কত বেগে চলবে, এই ডি বিন্দুতেও কিন্তু 15 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে, যেহেতু সমবেগে চলে, এটা 15 মিটার পার সেকেন্ড বেগে, 15 মিটার পার সেকেন্ড বেগে চলে। এবং শেষটা যেটা, শেষ বেগ কত, এই সূত্রে আমাদের তা লাগে না, টাইম লাগবে টি। টি এর মান কত? টি এর মান হলো 14 থেকে যদি 10 বাদ দিই 4 সেকেন্ড, 4 সেকেন্ড। তার মানে আমরা এখান থেকে বের করে দিতে পারি, এখানে 28 ইকুয়াল হলো 15 ইনটু 4 প্লাস হাফ ইনটু এ ইনটু টি এর মান। টি এর মান আমাদের কত আছে এখান থেকে, এখানে হাফ ইনটু এ ইনটু টি এর মান হলো 4 এর বর্গ, 4 এর বর্গ। তার মানে এখানে 4 15 60, 60 প্লাস হাফ ইনটু এ ইনটু এখানে কিন্তু 16 হলো, অর্থাৎ তাহলে ভাগ করলে এখানে যেটা হবে, ভাগ করলে হবে এখানে 8। তো এই জায়গায় থেকে 28 আর এখানে 60 প্লাস 8 এ যদি আমরা এখান থেকে বিয়োগ করে দিই, 28 মাইনাস 60 ইকুয়াল হলো 8a। তার মানে 8a ইকুয়াল আমরা বের করতে পারি 28 থেকে যদি এটা বাদ দেই, অর্থাৎ 60 থেকে যদি বাদ দেই, তাহলে এখানে কত হবে? 2 হবে, 3, তার মানে 32। এখানে মাইনাস 32 আসে, এর মান হবে তাহলে 32 বাই হলো 8, মানে -4 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ এটাকে আমরা ঋণাত্মক ত্বরণ বা মন্দন বলতে পারি। এখানে তাহলে বলা যাচ্ছে যে এই ওসি পথে ত্বরণটা ছিল 2.5 এবং ডিএফ পথে মন্দনের মান হলো 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। যদি আমরা এটাকে ত্বরণ বনাম সময়ের লেখচিত্র স্থাপন করি, এই লেখচিত্রের আমরা জাস্ট x অক্ষ বরাবর সময় কাউন্ট করব, x অক্ষ বরাবর সময় কাউন্ট করব এবং y অক্ষের যেহেতু দুইটা মান পেলাম আমরা, y অক্ষের পজিটিভ দিক এবং y অক্ষের নেগেটিভ দিককে আমরা প্রাইম বললাম, নেগেটিভ দিককে প্রাইম বললাম। তাহলে আমরা দেখি যে 0 থেকে 6 সেকেন্ড সময় পর্যন্ত, এই 0 থেকে 6 সেকেন্ড সময় পর্যন্ত সমত্বরণে চলে, যে ত্বরণের মান ছিল 2.5, আমরা y অক্ষ বরাবর চিহ্নিত করলাম 2.5 এবং 6 থেকে 10, এই 10 সেকেন্ড সময় পর্যন্ত বস্তুটার কোনো ত্বরণ ছিল না, অর্থাৎ সমবেগে চললে কোনো ত্বরণ থাকে না, অর্থাৎ সিডি পথে কোনো ত্বরণ নেই। এবারে ডিএফ পথে অর্থাৎ পরবর্তী 4 সেকেন্ডে ছিল মন্দন। মন্দন কত আমরা একটু তাহলে দেখাই যে 0 থেকে 6 সেকেন্ড সময় পর্যন্ত সমত্বরণে চলছিল, যেটার ত্বরণ হলো 2.5, এটা x অক্ষের সমান্তরাল আসবে। এরপরে জাস্ট গাড়িটা সিডি পথে সমবেগে চললে কিন্তু কোনো ত্বরণ থাকে না, ত্বরণ না থাকলে এটা কিন্তু এই x অক্ষের সমান্তরাল হয়ে যাবে।
যেহেতু এক্স অক্ষের সমান্তরাল হয়ে যাবে, তার মানে আমরা এটাকে যদি, এটা হলো 2.5 সমতরণ 2.5 এটা দেখালাম, এবং এখান থেকে যখনই তার বেগ কমে যাবে অর্থাৎ বেগ অপরিবর্তনীয় হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে, তার মানে সমতরণ, সমতরণ বেগ ফিক্সড হয়ে যাবে, তার মানে সমবেগ হবে। সমবেগ হলে কোনো ত্বরণ থাকে না, ত্বরণ থাকবে না মানে এটা এক্স অক্ষের সাথে মিলে যাবে। তাহলে এখান থেকে আমরা অবশ্যই টেনে দেব, কেননা এই যাত্রাপথে গাড়িটা কিন্তু থেমে যায় না, এই জন্য টেনে দেব এইখান থেকে, অর্থাৎ এক্স অক্ষের সাথে মিলে গেল। তারপরে সে সময় গাড়িটি যখন ব্রেক করবে তখন কিন্তু সময়ের সাথে সাথে তার বেগ পর্যায়ক্রমে হ্রাস পাবে। যদি পর্যায়ক্রমে হ্রাস পায় তাহলে কিন্তু ঋণাত্মক ত্বরণ বা মন্দন হবে। মন্দন হলে মাইনাস মান হবে, মাইনাস মাইনাস মান হলে সেটা আমি এক্স অক্ষের ঋণাত্মক দিকে অর্থাৎ 0 থেকে নিচের দিকে বসাবো, -4, 0 থেকে নিচের দিকে। তাহলে কতটুকু, অর্থাৎ 10 থেকে 14 সেকেন্ড পর্যন্ত গাড়িটি কিন্তু ঋণাত্মক ত্বরণে চলে, থেমে যায়, তার মানে থেমে যায় বলে আমরা আবার ওই এইখানে শেষ করে দিতে পারি, অথবা এখান থেকে যুক্ত করে দিলেও দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নেই। অর্থাৎ গাড়িটা কিন্তু এক্স অক্ষের সাথে মিলে যায় মানে থেমে যায়, এটাই বোঝানো হয়। সিলেট বোর্ড 2025 সালের অঙ্কটা আমরা সমাধান করব। উদ্দীপকটা একটু দেখি, একেবারে লম্বা উদ্দীপক, সামনেরটা পড়লে পিছনেরটা সব ভুলে যাব, তারপরও আমাদের এটা করতে হবে। দেখি একটু, সীমা বাড়ি থেকে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে 20 সেকেন্ড যাত্রা করার পর, প্রথমে আমরা দেখবো আসলে গ নাম্বার কোশ্চেন সলভ করার জন্য আমাদের কি লাগবে। আমরা অতটুক এর জন্য যাব, সীমা সমবেগে কত দূরত্ব অতিক্রম করবে এটা। তাহলে সীমা বাড়ি থেকে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে 20 সেকেন্ড যাত্রা করার পর 20 মিনিট সমবেগে চলে। আমরা এইখানটা পর্যন্ত হলেই আমরা কিন্তু গ নাম্বার কোশ্চেন সমাধান করতে পারি। তো অনেক লম্বা একটা উদ্দীপক, আমরা গ নাম্বার কোশ্চেনের জন্য যতটুকু লাগবে ঠিক অতটুকুই পড়লাম, বাকি অংশ আমরা পরে দেখছি। তো সমবেগে চলার জন্য একটা নির্দিষ্ট বেগ লাগবে, সেই বেগ আমাদের এই পিছন থেকে বের করে নিতে হবে। অর্থাৎ এই সমত্বরণে কত সেকেন্ড চলে, 20 সেকেন্ড পরে বেগ, 20 সেকেন্ড পরে বেগ, বেগ হবে v u + at। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে সীমা, u এর মান 0, অর্থাৎ বাড়ি থেকে যেহেতু যাত্রা শুরু করে u এর মান তো 0ই হবে। স্থির অবস্থান থেকে আর কিছু বলা নাই। এবারে a এর মান দেয়া আছে, এর মান দেয়া আছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, 0 মিটার পার সেকেন্ড ছিল আদি বেগ, এবং টাইম কত সেকেন্ড চলে, 20 সেকেন্ড চলে, 20 সেকেন্ড। তার মানে 0 + 4 × 20, অর্থাৎ 80 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করবে। আর 80 মিটার পার সেকেন্ড বেগে 2 মিনিট চলে। এবারে তাহলে সমবেগে অতিক্রান্ত দূরত্ব, সমবেগে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব S = VT হবে। V এর মান T1 বলি, T1 এই জন্য বলবো যে সমবেগে এর আগেও 20 সেকেন্ড চলছে, T1 তার মানে 2 মিনিট। 2 মিনিটকে যদি আমরা সেকেন্ডে নিতে চাই, মিনিটকে আমরা সেকেন্ডে নিলে অবশ্যই 60 দ্বারা গুণ করে দেব, তার মানে কত হবে, 120 সেকেন্ড। 120 সেকেন্ড, তার মানে v এর মান হলো 80, আর এখানে হবে 100, 8 × 96, 96, আর এখানে দুইটা 0, 9600 মিটার দূরত্ব সে সমবেগে অতিক্রম করে। জাস্ট এখানে 20 সেকেন্ড আর এখানে 2 মিনিট চলার পরে আরো 5 মিনিট সে ওই তার বোনের জন্য অপেক্ষা করবে, তারপরে যদি আসবে, না হলে সে মেলা দেখতে যাবে। অন্যদিকে তার বোন রিমা তাদের বাড়ি থেকে মামা বাড়ির উদ্দেশ্যে 6 মিনিট চলে সুষম ত্বরণে, চলার মধ্যে সে যদি চলার মধ্যে এবং এই টোটাল সময়ের মধ্যে সে যদি পৌঁছাইতে পারে, তাহলে দুইজন একাত্রে মেলা দেখতে যাবে, না হয় মেলা দেখতে যেতে পারবে না। তো আমরা করি, সমবেগে অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা এখানে S2 বলে দিই, এবারে সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্বটা কিন্তু এখানে আছে। ত্বরণ কত ছিল, a ছিল 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, u এর মান ছিল 0 মিটার পার সেকেন্ড,
টি এর মান ছিল 20 সেকেন্ড। তার মানে S1 হবে ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, সমতরণে অতিক্রান্ত দূরত্ব। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে তো 0 হবে, হাফ, এখানে এটা 4, এখানে 20 এর বর্গ 400, এইটা কাটলে 2 হবে, তার মানে 2 ইন্টু এই 400, তার মানে এখানে আসে 800 মিটার। 800 মিটার। তাহলে তাদের মামা বাড়ির দূরত্ব কত? ঠিক আছে, সীমা মামা বাড়ি পৌঁছাতে মোট দূরত্ব অতিক্রম করতে হয়, মামা বাড়ি যেতে মোট দূরত্ব কত হবে? অবশ্যই S ইজ ইকুয়াল টু হবে S1 প্লাস S2 হবে। তো S1 এর মান ছিল 800, S1 এর মান ছিল 800 এবং S2 এর মান ছিল 9600। তাহলে কত আসে? 8 6 14 9 1 10, অর্থাৎ 10,400 মিটার দূরত্ব ছিল। 10,400 মিটার দূরত্ব ছিল। এখন সীমার মোট সময়, মানে কি বলে, সীমার মোট সময় লাগে সীমার মোট সময় লাগে মোট সময় লাগে কতটুকু সময় লাগে? টোটাল টি ইজ ইকুয়াল টু প্রথমে 20 সেকেন্ড, তারপরে 2 মিনিট তো চলে, 2 মিনিট 120 সেকেন্ড, প্লাস তার বোনের জন্য আরো অপেক্ষা করে 5 মিনিট, মানে 300 সেকেন্ড। তার মানে কত আসে? 140, 300, 440 সেকেন্ড। আমরা একটু বুঝি যে সীমাটা প্রথম 20 সেকেন্ড চলে, তারপরে আবার 2 মিনিট চলে, 20 সেকেন্ড আর 2 মিনিট হলো 140 মিনিট, 60 এর 60 120, আর হলো 20 140, এবং সে আরো অপেক্ষা করে তার বোনের জন্য 300 সেকেন্ড, তার মানে 440 সেকেন্ড। এবারে রিমার সময় বা রিমা কতটুকু সময় চলে? রিমার সময় টি প্রাইম ইকুয়াল আমরা বলতে পারি 6 মিনিট ছিল, 6 মিনিট ইন্টু 60 সেকেন্ড, তার মানে 3600 সেকেন্ড। এখন 3600 সেকেন্ডের তুলনায় 440 সেকেন্ড কিন্তু অনেক বেশি। এখন ওর আর কতটুক সময়ের মধ্যে পৌঁছাতে হবে? কতটুক সময়ের মধ্যে পৌঁছালে সে তার